বাজে এখন সকাল 6:45। তো ঘুম থেকে উঠেই আমি আগে রুদ্রর জন্য টিফিনটা বানিয়ে নিয়েছি আর চাটা করে নিয়েছি। তারপরে দেখো কাজগুলো করতে শুরু করলাম। মারুলি ঝাড় দেওয়া হয়েছে আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। 4টে ঘর আগে ঝাড়ু দিলাম, তারপরে এখন দেখো বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। তবে ঘরগুলো ঝাড়ু দেব, তারপরে ঘরগুলো মুছে নেব, তারপরে হচ্ছে রুদ্রসোনাকে আগে ঘুম থেকে উঠাবো, কারণ ও স্কুলে যাবে, ওকে রেডি করিয়ে দিতে হবে। তো যাই হোক দেখো বারান্দাটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি সব বাসনগুলো এক জায়গা করে নিলাম। কিছু বাসন ছিল সিঁড়িতে আর কিছু বাসন ছিল ওই হেসেল ঘরটায়। তো সব এক জায়গা করে এখন যাচ্ছে পুকুর ঘাটে বাসনগুলো ভেজাতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। তো যাই হোক বাসনগুলো ভিজিয়ে রেখে আসলাম। তারপরে দেখো 4টে ঘরও মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি। ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি ঘরগুলো শুকিয়ে যায়। ওই যে আমার মুছে পুকুর ঘাট থেকে লাঠিটা ধুয়ে আনতে আর গ্যাসটা মুছতে মুছতে কিন্তু বারান্দাটা শুকিয়ে যায়। তো যাই হোক ওইদিকে দেখো মায়ের হুইল চেয়ারটা এই যে লুঙ্গিটা ঢাকা দেওয়া হয়েছে, কারণ কি বলো তো খুব ধুলো পড়ছিল, জানো তো গ্রামের বাড়ি বুঝতেই পারছো, চারিদিকে ধুলো, একদম ধুলো পড়ছিল উপরে খুব। তো সেই কারণে এই লুঙ্গিটা আবার ঢাকা দিয়ে রাখা হয়েছে যাতে ধুলো না বসে। তো যাই হোক ওইদিকে আমার বারান্দাটাও দেখো মোছা হয়ে গেল। তারপরে এই যে সিঁড়িগুলো মুছে নিচ্ছি। এখনও অনেক অনেক কাজ বাকি আছে গো। কটা মাত্র কাজ হলো, তারপরে রুদ্রকে ওঠালাম, ব্রাশ করালাম, খাওয়ালাম দাওয়ালাম, রেডি করালাম। আর এখন যাচ্ছি ওকে স্কুলের গাড়িতে দিতে। তো ওকে দিয়ে আসবো, দিয়ে বাকি কাজগুলো করব। অনেক অনেক কাজ বাকি আছে, বেশি কাজ আজকে করাই হয়নি। ওই যে টিফিন বানাতে গেলে না ওখানে অনেকটা সময় লেগে যায়, দিয়ে আর কি অন্য কাজ আর করা হয় না। তো যাই হোক চলো, ওই যে রুদ্র এদিকে আগিয়ে গেছে, রুদ্র আগে আগে চললো। তো ওকে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। আর চুলটা একটু আঁচড়ে নিলাম, কারণ শীতের দিনে কী হতো বলো তো, শীতের দিনে চাদর মুড়ি দিয়ে একদম চলে যেতাম, চুল টুল আঁচড়াতে হতো না, আবার একটা এক্সট্রা কাজ বেড়ে গেল। এমন খেপির মতো হয়ে থাকে চুলগুলো, এদিক ওদিক উল্টোপাল্টা হয়ে যাওয়ার আগে আবার চুলটাও আঁচড়াতে হচ্ছে। চুলটা একটু আঁচড়ে নিলাম, একটু সিঁড়িও করে নিলাম। রুদ্রকে ওইদিকে রেডি করাতে করাতে এই কাজগুলো করে নিয়েছি, আমিও একটু রেডি হয়ে গেছি। তো যাই হোক চলো ওকে দিয়ে আসি, তারপরে পরের কাজগুলো করে নেব। রুদ্রকে দিয়ে চলে এলাম, তারপরে দেখো গ্যাসটা মুছতে শুরু করলাম। গ্যাসটা মোছা হয়নি জানো তো, গ্যাসটা আমি ঘর মোছার পরেই মুছে দিই, তবে ওই যে দেরি হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ভাবলাম থাক আগে ছেলেটাকে দিয়ে আসি, তারপরে তখন গ্যাসটা মুছে নেব। তাই ওকে দিয়ে আসার পর এখন দেখো ধীরে সুস্থে গ্যাসটা মোছা হচ্ছে। আর কি বলো তো, যদি আগে মুছতাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি মুছতে হতো। তো যাই হোক এই যে বার্নারগুলো খুলে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো মুছে নিচ্ছি। আর একদিকের আবার সাদা স্টিলের যেটা, ওটা আবার খোলা আছে দেখছি, ওটা সেদিনকে মেজেছিলাম, তো দিয়ে ঘর থেকে আর নিয়ে আসাই হয়নি, কারণ দুই দিকটা ব্যবহারও হয় না, তো একদিকটাই বেশি ব্যবহার হয়, তো সেই কারণে ওই দিকটা আর কি লাগানোই হয় না। তো যাই হোক ওইদিকে গ্যাসটা মুছলাম, বার্নারগুলো মুছে লাগিয়ে দিলাম, তারপরে স্ল্যাবটাও মুছে নিয়েছি। আর এখন দেখো এই যে নিচগুলো মুছে নিচ্ছি। আর ওই যে বস্তায় দেখছো, বস্তায় হচ্ছে সর্ষেগুলো আর কি রাখা হয়েছে, তো এখন আপাতত এখানেই আছে, পরে আবার ঘরে রেখে দেওয়া হবে। বাসনওয়ালাকে অনেক কদিন আগেই বলেছিলাম ভাতের হাঁড়ি ঢাকনা এনে দেওয়ার জন্য। আজকে যেন অনেকগুলো ঢাকনা নিয়ে এসছে, তবে ঢাকনাগুলো প্রথমে আমাকে দেখালো, আমি ঠিক বুঝতে পারছিলাম না কোনটা আমাদের হাঁড়িতে ঠিক হবে, তাই আবার ঘরে গিয়ে হাঁড়িটাকে নিয়ে এলাম। তবে এই যে ঢাকনাটা দেখছো একদমই ঠিক হচ্ছে না, নড়াচড়া করছে, এটাতে ফ্যান ভালো ঝরানো হবে না। তো অনেকগুলো ঢাকনা ছিল, একটাও আমাদের হাঁড়ির মাপে হচ্ছে না। তবে এই যে এখন যে ঢাকনাটা আমার হাতে দেখছো, তো এইটা ঠিকঠাক মাপে হচ্ছে, তবে এটা নিয়েছে কাকিমা। তো কাকিমার হাঁড়ির মুখ আর আমাদের হাঁড়ির মুখ একই, তো আর এই মাপের নেই, তাই আমি বললাম আবার এই রকম মাপেরই আর একটা এনে দিতে। তো বাসনওয়ালা কি বলছিল, তাহলে শাশুড়ি মামা একটা একটা ঢাকনাতে রান্না করবে, আগে শাশুড়ি মা ভাত রান্না করে নেবে আর বৌমা আগে তরকারি রান্না করে নেবে, হাসাহাসি করছিল আর তাই বলছিল। তো যাই হোক আমি বাসনওয়ালাকে বললাম কাকিমারা যেই রকম মাপের নিয়েছে ওই রকম মাপেরই আমাকে এনে দেবেন, তাহলে ওই ঢাকনাটা আমাদের হাঁড়িতে ঠিক হবে। আর এই যে দুটো হাঁড়ি দেখছো, একটা ফুটো হয়ে গেছে আর একটা ফেটে গিয়েছে, তো এই দুটো হাঁড়ি বিক্রি করে দেবো।
তো ওজন করা হলো, এই হাঁড়ি দুটোর দাম হলো 140 টাকা। তো টাকা জমা দেওয়া থাকলো, পরে আর কি ঢাকনা এনে দেবে। কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল কিছুই আর গুছিয়ে রাখা হয়নি জানো। ওই যে কালকে বলছিলাম না শরীরটা একদম ভালো লাগছিল না, তো সব কিছু তুলে এনে এমনি রাখা হয়েছিল, গোছানো আর হয়নি। তাই আজকে সকালবেলায় দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম। তবে চাদরগুলো এবার আর লাগবে না, চাদরগুলো এবার সার দিয়ে ভরে দিতে হবে। দেখি এই মাসটা যাক, মানে ফাল্গুন মাসটা যাক, চৈত্র মাস পড়বে তখন চাদরগুলো ভরে দেবে। এখনও কিন্তু মাঝে মধ্যে চাদর লাগছে গো, তো সেই কারণে আমার দুটো চাদরই এখনও বাইরে আছে, ভরে দেওয়া হয়নি। তবে সোয়েটারগুলো সব ভরে দিয়েছি। এই যে রুদ্রের জামা কাপড়গুলো ছিল, মানে শুধু কালকে কেচেছি ওগুলো নয়, আরও ছিল যেগুলো, তো সেগুলো আর কি গামলাতে যতগুলো ছিল সব একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, সব কিছু নিয়ে আবার ভাঁজ করলাম। আগে ভাঁজ করে নিয়েছি, তারপরে এই যে গুছিয়ে রেখে দিলাম পুরো। দেখো এক গামলা, আবার দেখবো একটু পরে এলোমেলো হয়ে যাবে, কারণ রুদ্র স্নান করবে তখন ওর জামা দেখতে দেখতে উল্টোপাল্টা হয়ে যাবে। তো যাই হোক চলো, অনেকটা বেলা হয়ে গেল, সকাল বললাম তোমাদেরকে, তো 9:30 মতো বাজছে। তো চলো এবার আমি স্নান করব, সব কাজ হয়ে গেল, এবার স্নান করে আসি। আর এটা রেখে দেবো খাটের তলায়। চলো খাটের তলায় রেখে দিই। সবজিপাতিগুলো কেটে নিলাম। এখানে দেখছো বেগুন কাটা রয়েছে, দু রকমের আছে, একটা হচ্ছে ছোট ছোট করে কেটেছি, একটা বড় বড় করে কেটেছি। আর কেন ছোট বড় করে কাটা হয়েছে সেটা রান্না করব তখনই তোমরা জানতে পারবে। আর এই যে এখানে আছে এঁচোড়, কালকে ওই যে বললাম না গাজর আনতে গেছিলাম, তখন হচ্ছে এঁচোড় নিয়ে এসেছিলাম, আর এঁচোড়ে দেওয়ার জন্য আলু। তো এই 3টে জিনিস কাটা হলো। আর এই যে চলো খোসাগুলো কুড়িয়ে নিই। এই যে একটা বেগুন আবার দেখছি পোকা ছিল, এই বেগুনগুলো মা নিয়ে এসেছিলো, অনেকগুলো বেগুন নিয়েছিল, 2 কিলো মতো বেগুন নিয়ে এসেছিলো। তো সব বেগুনই ভালো ছিল, আজকে কাটলাম, ওইটা আবার দেখছি একটু পোকা। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে আমি লালিকে দিয়ে আসি। আর এই যে প্রেসার কুকারে এঁচোড়টা আলুটা সেদ্ধ করতে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো। কখন থেকে আমি আদা রসুনের ব্যাগটা খুঁজছি, আদা রসুনের ব্যাগটা খুঁজেই পাচ্ছিলাম না জানো। দিয়ে আবার দেখছি গ্যাসের ঘরে ওই যে সর্ষের বস্তা আছে ওর আড়ালে ছিল, তাহলে কি করে পাবো। এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা আছে, তো এগুলো তো লাগবে এঁচোড় রান্না করতে। তো আমি এবার অনেকক্ষণ থেকে ঘরে দেখলাম, উনুন সালে দেখলাম, অনেক জায়গা দেখলাম, আবার ভাবলাম ইঁদুরে নিয়ে পালাইনি, তো অনেক জায়গা দেখলাম, খাটের তল, চৌকির তল, তারপরে আবার দেখছি গ্যাসের ঘরে আছে। কালকে রেখেছিলাম দিয়ে আর মনে নেই আর কি, ওই আড়ালে ছিল তো দেখতে পাইনি। আর সেই দিনকে কাকা বাজারে গেছিলো, যেদিনকে আমাদের বাড়িতে কাকাদেরকে খেতে বলেছিলাম সেই দিনকে কাকাকে আনতে দিয়েছিলাম পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা, এগুলো আনতে দিয়েছিলাম। তো চলো মশলার জন্য আদা রসুন সব ছাড়িয়ে নিই। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আলুটা সিদ্ধ করতে দিয়েছি এঁচোড়ের। ভাবলাম একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে কী হয়েছে জানো, মানে ছোটো প্রেসার কুকারটা দিয়েছি, আর ছোটো প্রেসার কুকার না আটবে না, এঁচোড়ই অনেকটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আবার ভাবলাম তাহলে উনুনেই দিয়ে দেবো, তাই উনুনের দিকটা এঁচোড়ের আলুটা সিদ্ধ করতে দিয়েছি। বাম হাতে কোনো কাজই করা যাচ্ছে না, দেখো বাম হাতে কোনো কাজ করতে গেলে বস পাওয়া যায় না। তবে এখন আমি কোনো কিছু করতে পারছি না, যখন আমাকে সাপে কামড়েছিল তখন আবার বাম হাত দিয়ে দেখতাম সব কিছু করা হয়ে যেত, কি করে যে পারতাম। এখন ডান হাতটা ভালো আছে, যদি ডান হাতে নেতা দিই বা উনুনসার লেপি ওগুলো দেখবো হচ্ছে না মনে হবে। আবার যখন ডান হাতটা কিছু হয়ে যায় তখন কিন্তু দেখবে ঠিকই পারা যায়, কেন এমনটা হয় কি জানে, এখন কোনো বল শক্তিই মনে হয় যে পায় না। তো যাই হোক আলুটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। আর এইদিকে বেগুনটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই যে বড় বেগুনগুলো এমনি ভাজা হবে, আর ছোট বেগুনগুলো হচ্ছে নিম বেগুন ভাজা হবে। নিম পাতাটা আমি এবার ধুয়ে শুকাতে দিলাম। কচি কচি নিম আমাদের কাছে অনেক হয়েছে জানো তো, তবে নাগাল পাওয়া যাচ্ছে না, অনেকটা উঁচুতে উঁচুতে। সেই দিদি বাড়ি মেরে মেরে কয়েকটা নিম পাতা পাড়তে পারলো। আমি ভাবলাম যে নিম পাতা বেশি করে পেরে একদম ভেজে রাখবো, তাহলে আর প্রত্যেক দিন ভাজতে হবে না, আবার তো বুধবারে বাবা বলবে নিম পাতা করো। তো যাই হোক নিম বেগুন ভাজা হবে, আর মুসুরির ডাল গ্যাসে সিদ্ধ করতে দিয়েছি। তো চলো তাহলে দেখি মশলাটা আগে বেটে নিই। আজকে এত দেরি হলো কেন রুদ্র, আজকে এত দেরি হলো কেন, একটু দেরি হলো তো। হ্যাঁ উফ কি গরম গো, যাও ড্রেস খুলে নাও। বেগুনগুলো ভেজে নিলাম, তারপরে এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি।
আর রুদ্র এইমাত্র স্কুল থেকে এলো, ওকে বেগুন ভাজছিলাম, তখন জিজ্ঞাসা করছিলাম যে কী ব্যাপার রুদ্র সোনা, তোমার আজকে একটু দেরি হলো? তো কিছুই বলছে না, বারবারই ওকে জিজ্ঞাসা করা হলো। ওই 10 মিনিট মতো আজকে স্কুল থেকে আসতে দেরি হয়েছে। জানো তো 5 মিনিট যদি দেরি হয় না রুদ্রর আসতে, তাহলে না খুব চিন্তায় পড়ে যায়। কি আর বলবো তোমাদেরকে, আজকেও জানো তো কালকের মতো শরীরটা একদমই ভালো লাগছে না। সকাল থেকেই সেই কালকে যা বলেছিলাম সে ব্যথা ব্যথা নিয়ে ভুগছি। তো সকাল থেকে টুকটাক করে কাজগুলো করলাম। এই যে রান্না বান্না করা হলো, মানে খুব কষ্ট করে রান্না বান্নাটা করলাম। রান্না বান্না করার পর মনে হচ্ছে যেন বেশি একদম শরীরটা খারাপ করছে। হাঁড়ি কড়াইটা যে মাজতে আবার একদম মনে হচ্ছে না। মানে কী যে হলো, কি মানে না আছে জ্বর না আছে সর্দি, কোনো কিছু নেই, তাও মানে আজকে মনে হচ্ছে যেন কামড়াচ্ছে হাত পাগুলো, এত ব্যথা করছে, গিটে গিটে ব্যথা করছে, পায়ে ব্যথা, মানে সব জায়গায় ব্যথা করছে। একটুও ভালো লাগছে না, মাথাটা পুরো ধরে আছে। আর গরম লেগেছিলো, উনুন সালে ছিলাম। এমনিতে জ্বর সর্দি লাগলে ঠান্ডা লাগে, শরীরটা আবার খুব আনচান করছিলো, যে জোরে ফ্যান দিয়ে শুলাম একটু, শোয়ার পর আবার দেখছি ঠান্ডা লাগছে, দিয়ে আবার রুদ্রবাবুকে বললাম ফ্যানটা বন্ধ করে দাও। ও আবার ফ্যানটা বন্ধ করে দিয়ে বাইরে গেল। চোখগুলো মনে হচ্ছে যেন ফন করছে, ফ্যানটা চলছিল তার চোখ দিয়ে মনে হচ্ছে যেন জল আসছিল। তো যাই হোক, একটুখানি মানে গাটা গড়া দিই, তারপরে গিয়ে তখন হাঁড়ি কড়াইটা মাজবো। কী হচ্ছে বুঝতে পারছি না। জ্বর না এলে তো জ্বরের ওষুধও খেতে পারছি না। জ্বর না হলে ওষুধ খাওয়াটা একদমই ঠিক নয়। তোমরাই অনেকে কমেন্ট করে বলেছো জ্বর যদি না থাকে জ্বরের ওষুধ একদম খেও না। তো জ্বর নেই, মানে কেমন করছে কি ঠিক আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তো যাই হোক, হালকাও যদি জ্বর আসে তাহলে জ্বরের ওষুধ খেয়ে নেব, তাহলে যদি একটু ব্যথাগুলো কমে। একটুখানি গাটা গড়া দিলাম। আর কি জানো তো, কাজ ফেলে রেখে না গা গড়া দিতে একদমই ভালো লাগে না। শুধু মাথায় ওই কাজটা ঘুরঘুর করে, যে কখন হাঁড়ি কড়াই মাজবো, কখন হাঁড়ি কড়াই মাজবো, এমনটাই মনে হচ্ছিল। তাই আর শুয়ে থাকলাম না, ভাবলাম না হাঁড়ি কড়াইটা মেজেই নিই, তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন একটু শোবো। তো চলে এলাম দেখো হাঁড়ি কড়াই মাজতে। আর হাতে করে আমি হাঁড়িটা আনলাম, তোমরা দেখলে, কারণ কড়াইটা আগেই ভিজিয়েছিলাম। মানে কি বলতো, তরকারি হয়ে যাওয়ার পর কড়াইটা ভিজিয়ে রেখে গেছিলাম। আর কড়াইয়ে মাটি দেওয়া থাকে তো, একটু ভিজিয়ে রাখলে মাটিটা তাড়াতাড়ি উঠে যায়। আর হাঁড়িটা এখন ভিজিয়ে না রাখলেও হয়, কারণ হাঁড়িতে তো মাটি দেওয়া থাকে না। তো কড়াইটা ভিজিয়ে রেখে গিয়ে আমি ভাতটা ঢেলেছিলাম। তো ভাতটা ঢালার পর হাঁড়িটা আর কি রেখেছিলাম আমি নামিয়ে, যে হচ্ছে উনুন শালে নেতাটা দিয়ে দিয়েছিলাম। আর হাঁড়িটা তখন উনুন শালের ওখানেই ছিল, তো ঘরে যখন আমি ছিলাম, তো এখন হাঁড়িটাকে সঙ্গে করে নিয়ে এলাম। তো যাই হোক, কড়াইটা মেজে নিলাম। তারপরে দেখো এই যে হাঁড়িটা মাজতে শুরু করলাম। তো প্রথমে যে তার জালিটা দিয়ে কালিগুলো ভালো করে তুলে নিচ্ছি। তারপরে এই যে সাবান সেই যে শেষ হয়ে গেছে, সেই দিনকে তোমাদেরকে দেখালাম ছাই মেশালাম। তারপর থেকে সাবানটা বলে আমার আর মনে থাকছে না। রুদ্রবাবা দোকানে যাচ্ছে, ওকে বলবো যে বাসন মাজা সাবান এনে দেবে, মানে মনেই থাকছে না। তো যাই হোক, চলো হাঁড়িটা মেজে নিই। আর প্রেশার কুকার আছে, সাঁড়াশি খুন্তি আছে, ওগুলোও মেজে নিই। এখানে আছে 2 রকমের বেগুন ভাজা, একটা হচ্ছে এমনি বেগুন ভাজা, একটা হচ্ছে নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা বাবা, মা আর আমি খাবো, আর কেউ আর কি নিম বেগুন ভাজা খাবে না। আর এখানে আছে পাতলা করে মসুরির ডাল, আর এখানে আছে এঁচোড় আলুর তরকারি, একদম মাংসর ঝোলের মতো। দেখো এঁচোড় আলুটা রান্না করেছি। আর এভাবে মাংসর মতো রান্না করলে বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে। রুদ্রকে খেতে দিয়েছিলাম, রুদ্র চেয়ে অনেকগুলো এঁচোড় নিল, আর বলছে মা আমি মাংস খাচ্ছি, মাংস দাও তাই বলছে। তো যাই হোক, মানে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ভাগ্নির খাওয়া হয়েছে, রুদ্রর মা বাবা ওদের সবার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমরা 3 জনে খেতে বসলাম। আর ওই যে তোমাদেরকে বললাম না শরীরটা আমার খারাপ, একদমই আমার খেতে ইচ্ছা করছে না। আর রুদ্র বাবা বলছে একটু খাও, না খেলে পরে আরও শরীরটা দুর্বল করবে। তো যতটা আমি ভাত নিয়েছিলাম ভাত খেতেই পারিনি, অল্প একটু ভাত খেয়েছিলাম। আর গাটা জ্বর করছে, তো সেই কারণে নিম বেগুন নিয়েছি, একদমই খেতে পাচ্ছি না। অন্যান্য দিন নিম বেগুন আমি খাই, জানো তো, শুকনো ভাতে মেখে খেতে আমার ভালোই লাগে। তবে আজকে না একটুও নিম বেগুন খেতে পারিনি, কেন যে এমন হলো বুঝতেই পারছি না। খুবই তেতো লাগছে আজকে, খুবই তেতো লাগছে। তো যাই হোক, অল্প একটু ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর কোনো রকমের বাসনগুলো ধুয়েছিলাম, তারপরে আবার শুয়েছিলাম। আর শোয়ার পর এত জ্বর, এত মাথা ব্যথা, এত পা হাত পায়ে কামড়াচ্ছে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। তো আমি পুরো শুয়েছিলাম, আরও চেপে ধরেছিল জানো তো। দিয়ে আবার এই যে এখন বিকেল হয়ে গেছে, রুদ্র বাবা আবার গেছিলো ওষুধ আনতে, দোকান থেকে ওষুধ নিয়ে এলো, আমাদের গ্রামের দোকান থেকে। আর ও আবার আমাকে একটু মুড়ি দিল, বললো মুড়িটা খাও, দিয়ে ওষুধটা খাবে, অনেকক্ষণ হয়েছে ভাত খেয়েছো, তাহলে এখন একটু মুড়ি খেয়ে নাও। তাই একটু চা মুড়ি আমি খেয়ে নিচ্ছি।
তো চা মুড়ি খাওয়ার পর ওষুধটা খাবো। তো যেটুকু মুড়ি দিয়েছিল সেটুকু মুড়িও খেতে পারলাম না, জানো মুখটা একদম মনে হচ্ছে তিতো হয়ে আছে। তো অল্প একটু মুড়ি খেলাম, তারপরে এই যে ওষুধ এনে দিল, ওষুধটা দেখো খেয়ে নিচ্ছি। মানে একদম ভালো লাগছে না, এত মাথা ব্যথা করছে, মানে মনে হচ্ছে আমি বসে থাকতেও পারবো না, দাঁড়িয়ে থাকতেও পারবো না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি। আর শুয়ে থেকেও না আরাম পাচ্ছি না, শুয়ে থেকেও সেই প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, মানে কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, ওই যে বিকেলবেলা ওষুধ খেয়েছিলাম, তারপরে একটুখানি বসেছিলাম, তারপরে শরীরটা আরোই খারাপ করছিল, একদম বসে থাকতে পারিনি, ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো একটুখানি শুয়ে থাকার পর আবার দেখছি জ্বরটা ছাড়লো, শরীরটা খুব আনচান করছিল, গরম লাগছিল, দিয়ে আবার একটু ফ্যানের বাতাসে বসলাম, মানে জ্বরটা ছেড়ে যাওয়ার পর মানে খুবই গরম লাগছিল। আর কি জানো তো, এমনি হাত পায়ে ব্যথাগুলো কমেছিল ওষুধটা খাওয়ার পর, জ্বরটাও কমে গিয়েছিল, তবে মাথা ব্যথাটা আমার কিছুতেই কমছে না, মাথা ব্যথা করেই যাচ্ছে। তো আজকে তো আমি রুদ্রকে পড়াতেই পারিনি, ওর বাবা আর কি ওকে খাইয়ে দিয়েছিল সন্ধ্যাবেলা, ওর বাবাই ওকে পড়াতে বসিয়েছিল। তো ওকে পড়ানো হলো, তারপরে কাকিমাদের বাড়িতে ওকে দিয়ে এলো। তারপরে আমি বলছি কিছুতেই মাথা ব্যথাটা আমার সারছে না, জানো তো। দিয়ে আবার বললো যে তাহলে দাও একটু আমি তেল মালিশ করে দিই। তাই তেল দেখো কপালে এখন টিপে টিপে দিচ্ছে, একটু আরাম লাগছে, জানো তো এইভাবে দিচ্ছে বলে। মানে আমার যদি জ্বর হয়, সর্দি লাগে, ঠান্ডা লাগে, তাহলে এত পরিমাণে মাথা ব্যথা করে তোমাদেরকে কি বলবো। মানে মাথা তুলতেই পারি না, এমন হয় জানো। কেন যে এমনটা হয় আমি কিছুতেই বুঝতে পারি না। ওষুধ খাবো, সব ঠিক হয়ে যাবে, তবে মাথা ব্যথাটা আমার ঠিক হবে না। তো যাই হোক, চলো তাহলে আজকে আর কি শেয়ার করব, শরীরটাও খারাপ, তোমরা তো দেখলেই প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। তো জানি না ওষুধটা খেলাম কতক্ষণ, ওষুধটা মানে জ্বরটা আসবে না আবার পরে আসবে না কি, কিছু বুঝতে পারছি না। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।